চলুন, ভদ্রলোক মাছ ধরতেও নেমে গেছে। এখন তো প্রায় ঘড়িতে ওই 6:30টার মতো বাজে, মানে এক্ষুনি সন্ধে হয়ে যাবে। তো আমি যাওয়ার জন্য অনেকবার বললাম, বলছে না এখন না, মানে দুপুরের দিকে হয়, অন্য সময় হয়, আলাদা ব্যাপার, কিন্তু এখন যাওয়াটা ঠিক হবে না, প্রচণ্ড কাদা। এই পরিস্থিতিতে গেলে কিন্তু একদম হাবুডুবু খাবে। ঠিক আছে। মাছ পড়েওছে, ক্যা বাত। না, একটু নিচে যাওয়া মনে হয় লাগে। ভদ্রলোক একা একা গেছে। ও ও, মাছ ভালো পড়েছে। এখন এখানে হলে সবাই মিলে এসে, আরও দু একজন এসে এই জায়গায় মানে করবে। এত বড় নদী ভাই, কে কোথা দিয়ে ফেলবে, কিন্তু হয়তো এই জায়গাটাই মাছ পড়ছে, এই জন্য এখানে ফেলবে। ওই জন্য বললো যে যাবো না আমি ওপরে। আমি বাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি। সাইড দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ লাগে। আমার যদি একটা ভালো ক্যামেরা থাকতো, কিংবা একটু উন্নত কিছু থাকতো, সাউন্ড মানে, বুঝতে পারছেন আমার সাউন্ডের যে মাইকগুলো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। চালিয়ে যাচ্ছি এইভাবে। যদি আপনাদের ভালো লাগে, আস্তে আস্তে করে আমি, দেখুন আমি এই সাবজেক্টটা মানে এই সব জিনিসগুলোকে রাফলি শুধু শ্যুট করে যাচ্ছি, মানে রেকর্ডিং করছি আর আপনাদের কাছে দিচ্ছি। তার কারণ হচ্ছে, আমি আপনাদের একটাই কথা বলেছি, গহীন জীবনের যে মানে ছোটোখাটো যেসব কথাবার্তা, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি কিন্তু এগুলোকে মাথায় নিই। আমি যেহেতু বহু বছর ধরে আসি, আমি কিন্তু জানি যে কি হয়, কি হতে পারে। আপনারা এগুলো আঁচও করতে পারবেন না, আপনারা এগুলো আঁচ করতে পারবেন না এখানে প্রকৃত লোকের কাছে। সেই কথাগুলো যদি আমি জিজ্ঞাসা না করি, তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দেবে কি করে? এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমি আগে জিজ্ঞাসা করছি বলেই ওনারা বলছে, আর আমি দেখছি যে কোন কথাটা বলছে, এটা আপনাদের জানানো দরকার আছে। আমি তখনই কিন্তু আগে আমার মুঠোফোন বার করে সেটাকে রেকর্ডিং করে আপনাদের জন্য আমি এডিট করছি, আমি রাখছি। দেখুন একটা বোট এই ফাঁক দিয়ে বেরোবে, দেখুন এই গাছের এই ফাঁক দিয়ে বেরোবে, দেখুন কত সুন্দর লাগবে, দেখুন। আর রাত বিরাত এই বোটে করে যাওয়ার একটা মানে অনেক ভালো অভিজ্ঞতা আমার রয়েছে। এই বোটেই, এই এমবি জয়ন্ততে রাত কাটানো, এই এমবি জয়ন্ত করে বিভিন্ন জায়গায় যাওয়া, অনেক অভিজ্ঞতা রয়েছে। তখন কখনো মনে হয়নি যে এইসব ভিডিওগুলো করে রাখি, তাহলে আপনাদের আরও আগে দেখাতে পারতাম। নদীটা দেখুন কতটা স্থির, কতটা স্থির। এই যখন ভয়াল রূপ নেয়, দেখুন এগুলোকে পুরো ভেঙে তছনছ করে দেয় এই বাঁধগুলোকে। আপনারা ওই 30-40 জন একসাথে বোটে এসে শুধু সুন্দরবনের না, মানে আপনাদের একটা মাইন্ড সেট আপই হয়ে থাকে, গেলে আমরা এটা দেখতে পাবো, গেলে আমরা ওটা দেখতে পাবো। কখনো গদখালিতে নেবে, কখনো গদখালিতে নেবে একবার নিঃশ্বাসটা নিয়ে দেখবেন যে নিঃশ্বাসটা কতটা পিওর, কতটা পিওর। কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। মানে মানে নিঃশ্বাসটা যে নিচ্ছেন, আপনি নিজে ফিল করতে পারবেন যে কতটা পিওর এখানের পরিবেশ, কতটা পিওর এখানের পরিবেশ। অসাধারণ, অসাধারণ। এরকম একটা সূর্যি মামা চলে যাওয়ার সময় এরকম একটা ডুবন্ত বিকেলে এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, ধারণার বাইরে, কিছু বলার নেই। অসাধারণ, অসাধারণ। ভদ্রলোক কিন্তু নিজের কাজ ঠিক চালিয়েই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওই পারটাই কিন্তু জঙ্গল। এই যে নেট লাগানো আছে না, উনি যে বলছিলেন যে নেট লাগানো আছে, এই যে গাছগুলো বাইরে থেকে দেখতে পাচ্ছেন আপনারা, যদি এখান থেকে যান, ধরুন এই রাস্তা দিয়ে এবছর না হোক পরের বছর সুন্দরবন ভ্রমণে এসছেন, নেটটা ঠিক লাগানো রয়েছে এই জঙ্গলটা থেকে জাস্ট একটুখানি, এই যে ছোটো ছোটো না খাড়ি মতো আছে, খাল আছে, তাতে কি হয়,
এই যে সমুদ্রের জলটা সবসময় যে ওপার ছাপিয়েই জলটা যাবে এরকম ব্যাপার নেই। এই যে খালগুলো দিয়ে দিয়ে পুরো জল চলে যাচ্ছে অনেক দূর দূর অবধি, অনেক ভেতরে ভেতরে। দেখবেন আপনারা যারা সুন্দরবন ডকুমেন্টারি করে, যারা ড্রোন শ্যুট করে, তাদের ফ্রেমে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে মোটামুটি আপনার হেঁটে যেতে গেলেও আপনার এই পরিস্থিতি তো 5 থেকে 7 মিনিট আপনাকে ভেতরে যেতে হবে। অনেক অনেক জায়গায় ফেসিংটা সামনে আছে, এখানে কিন্তু অনেকটা ভেতরে আছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, আমি হিসাব মতো আমি কিন্তু আমার লোকালয়ের প্রান্তিক এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু একটা প্রান্তিক এরিয়া, কারণ তারপরেই কিন্তু ফরেস্ট শুরু। মানে এখানেই জনজীবনের কিন্তু ইতি, মানে এখানেই জনজীবনের মানে একদম শেষ প্রান্ত। এরপরে কিন্তু আর যাওয়ার কোনো উপায় নেই, কারণ ওটা সম্পূর্ণ পুরোটাই জঙ্গল। এই যে যখন আগেকার বয়স্ক মানুষদের সাথে কথা বলতাম, মানে অনেক কথা বলছি, কথার মাঝখানে ওনা বলে দিল যে জঙ্গলে বর্ষা হচ্ছে। মানে এতটা ওনাদের সেন্স, যদি বলে দেয় না কালকে দুপুর নাগাদ বর্ষা হতে পারে, যা মেঘের পরিস্থিতি, মানে এরা এতটা অ্যাডভান্স টেকনোলজি। আজকে এদের কাছে শুধুমাত্র একটা ফোন আছে, তাছাড়া আর কিছুই নেই। এদের কাছে শুধু একটা ফোন আছে, তাছাড়া টেকনোলজি তেমন বিশেষ কিছুই নেই। কিন্তু এদের সেন্স অফ হিউমার এত বেশি, কারণ সবসময় জলে জঙ্গলে এইভাবে ওরা কাটিয়েছে তো প্রত্যেকটা মুহূর্তে। তবে মানুষগুলো কিন্তু খুব ভালো, খুবই ভালো মানুষগুলো। জানি না, দেখুন আপনাদের সবার এক একটা নিজস্ব আলাদা অভিজ্ঞতা হতে পারে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু অনেকটা রেস্ট্রিকশান মেনে চলতে হয়। মেনে চলাটা আমার মনে হয় অনেক উচিত। নদীতে প্লাস্টিক ফেলবেন না। বলুন তো, আপনি নিজে চাইবেন? আমাদের শহরটা যেইভাবে নোংরা হয়ে রয়েছে, আমরা কেন এই প্রকৃতি মাকেই আমরা নোংরা করব? নদীতে প্লাস্টিক ফেলবেন না, অনেক রকম, মানে গভর্নমেন্টের অনেক রকম সার্কুলার মেনে কিন্তু ওনাদের চলতে হয়। তাতেই যদি আপনাদের মধ্যে কোনো এক ব্যক্তির সাথে মানে এই নিয়ে যদি বাদবিতণ্ডা হয়, কিছু করার নেই বস, কিচ্ছু করার নেই। আমি তাই দেখছিলাম যে কালকে যে পাতা টাতাগুলো ছিল, ওই পাতা টাতাগুলো একটা পাড়ের ওপরে রেখে আসলো, সেটাও কাগজের প্লেট। বলছে এটা পচে যাবে, তার জন্য আমরা ওপরে রেখে দিলাম, আমরা নদীতে কিন্তু ফেলতে পারবো না। কে দেখতে গেছে এই এত এই গভীর জঙ্গল? এই মানে জঙ্গলটা, মানে আপনাকে কি বলবো, জঙ্গলটা আগের থেকে কিন্তু এই জায়গার যে নদীটা, এই যে নদীর ডিস্টেন্সটা আগে থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই যে ভদ্রলোকের বোটটা এই যে এখানে রাখা রয়েছে, আর এই যে এরকম বরাবর কিন্তু ছিল, ওনার বাড়িটা ছিল, আয়লার সময় ভেঙে গেছে নদী। আমি 5 বছর আগেও যখন এসেছি তখন নদী এরকম ছিল না, নদীটা অনেকটা মানে চওড়া কম ছিল। এখন দেখছি এই জায়গাটা চওড়া অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন? এই জায়গাটা যেহেতু নদীর টার্নিং, এই নদীর টার্নিংয়ের জন্য, বুঝতে পারছেন, এদিক দিয়ে এদিক দিয়ে সব এরকম করে ঘুরে এইভাবে চলে গেছে। এই টার্নিংয়ের জন্য কিন্তু এই জায়গাটা বেশিটা ভেঙে গেছে, নাহলে নদীটা কিন্তু এতটাও চওড়া না। এই জায়গাটা কিন্তু খুব রিস্কের জায়গা, এটাকে কিন্তু মানতে হবে। মানে আপনারা ওখানে বসে হয়তো দেখছেন, আমি এখানে রয়েছি, আমি ফিল করতে পারছি যে আমি একটা জঙ্গলকে দেখছি। এই জঙ্গলকে দেখার জন্য আপনাদের কতগুলো করে টাকা আপনাদের বেয়ার করতে হয়। কি আবার আরেকটা কথা, ওই গতানুগতিক ওই বোটে আপনাদের হয়তো অনেকের মন চায় না যে বোটে থাকবো না, তো ভাল লাগে না, কিন্তু আপনাদের কাছে কোনো অপশানও নেই। আমি আমার নিজের মর্জির মালিক। এই দেখছেন, এই যে এই জায়গাটায় সবুজ ঘাস হয়ে রয়েছে, এই সবুজ যে ঘাসগুলো হয়ে রয়েছে না, এইগুলোই কিন্তু হরিণের জন্য উপযুক্ত জায়গা। এখানে হরিণ ঘাস খেতে আসে, এবং এই যেখানে হরিণ ঘাস খেতে আসে সেখানে আবার বাঘের আনাগোনা থাকে, যেটুকু আমি শুনেছি। সেটাও ওনাদের কাছ থেকে একবার মানে এইসব ব্যাপারগুলো আপনাদের একবার শোনাবো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অসাধারণ দৃশ্য। আপনারা কে দেখবেন না দেখবেন আমি সত্যিই জানি না। আমি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওটা ছেড়ে রাখছি, আজ থেকে 10 বছর পর আমি আমার নিজের চ্যানেলে এসে এই প্রকৃতিমাকে দেখতে পাবো, আর মনে হবে যে একটা ভালো সময় কাটিয়েছি। জাস্ট তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভদ্রলোক তখন জাল নিয়ে নিচে ছিল, আমি দেখাচ্ছিলাম না, দেখুন এই চিংড়ি মাছগুলো পেয়েছে। আর এখানে কি আছে? ও, এখানে কটা কাঁকড়া আছে, এই দেখুন। এই কাঁকড়াগুলো ওই চিংড়ি মাছের জল পড়বে। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, এই সাইজগুলো দেখুন। এখানে কতটা হবে? 1 কিলোর মতো হবে, হয়ে যাবে। তো মোটামুটি কলকাতার বাজার অনুযায়ী 400-450 টাকা দাম আছে চিংড়ি মাছের সাইজ দেখুন, এই দেখুন।
এই দেখুন চিংড়ি মাছের সাইজ, জানি না প্রপার বোঝাতে পারছি কিনা, অসাধারণ লাগে, অসাধারণ। কুমির এসছে শিওর? ও ও ওই জন্য আপনি টর্চ নিয়ে গেলেন তাড়াতাড়ি ডেকে আনার জন্য, যেহেতু সন্ধে হয়ে গেছে। হ্যাঁ এই তো, এই তো। আর ওতে কটা কাঁকড়া আছে, ছোট ছোট কাঁকড়া। যা হয়েছে এই ভালো, যা হয়েছে এই ভালো। কুমির কুমির দেখেছেন সেটা বলেননি তো আমাকে। কুমির তো সেটা পিছনে পড়ে যেত তাই? এক সপ্তাহ আগে, এক সপ্তাহ আগে? ওই জন্য আমি আর কিছু। ও ভাই, এই যে বললাম যে অন্তত 400-450 টাকার মাছ, কিন্তু কতটা লাইফ রিস্ক সেটা ভাবুন। উনি টর্চ নিয়ে চলে গেছে। আমাদের কাছে কোনো লাইফ রিস্ক নেই, কোনো লাইফ রিস্ক নেই। হাজার মতো জাল পাবে, হ্যাঁ, তার কাছে লাইফ রিস্ক না সে আমরা সব বললো। জেনে শুনে কোথায় থাকতে হবে, কোথায় জাল ফেলতে হবে, কোথায় তুলে ঝাড়তে হবে, আমাদের সেটা অভিজ্ঞতা নিয়ে করতে হবে। ও, এই কারণে, কারণ আমাদের জানা বোঝাই। এবার তোমার যখন বোঝাতে যাবো তখন তুমি একদম বলবে হ্যাঁ ও জাল ফেলবে বলে ও আমাদের এরকম মিথ্যে কথা বলছে, ও, বুঝলে? এই জন্য বলার বন্ধ করে দিচ্ছি, আর বলতে নেই কেউ কারো কথা। বাহ, আমি একটা জিনিস প্রমাণ পেলাম, এই পর্যন্ত অভিজ্ঞতাতে আমি এটা দেখলাম। দুটো তোলা হয় না।